এদিকে ইরানের হামলায় দুবাই আবুধাবি বিমানবন্দরে নিহত ১, আহত ১১। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করল আমেরিকা ইসরায়েল। এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। ইরানের আর হারানোর কিছু নেই। শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এখন সব শক্তি নিয়ে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তার হত্যাকারীদের কঠোর শাস্তির শপথ নিয়েছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, খামেনি ইরানিদের কাছে এক আদর্শের নাম, তাই জীবিত খামেনির চেয়েও শহীদ খামেনি আরও বেশি শক্তিশালী। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এই জন্যই পাগলাটারে ভালো লাগে। মানে কারা কারা আছেন পাগলার ভক্ত? কথা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন। মানে ইরানের পাশে তার যে অবস্থান সবসময়, দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না, বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া, যে ধরেন আপনাকে একটা কেউ আক্রমণ করতে যাচ্ছে, পেছন থেকে আওয়াজ দিলে আপনি আপনার চেহারাটা চিনেন, তখন একটু ইফেক্ট হয়। তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার কিম জং উন আওয়াজ দিয়েছে তা না, চীনও আওয়াজ দিয়েছে। এদিকে ইরানের হামলার ভয়ে বাংকারে লাখ লাখ ইসরায়েলি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরান থেকে আর ফিরতে পারবে না আমেরিকান সেনারা, ইরানেই হবে আমেরিকার সমাধি। আকাশপথে হামলা চালিয়ে তেহরানকে কবজা করা কার্যত অসম্ভব, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। IRGCর কঠোর প্রতিরোধ আর বিশাল ভৌগোলিক দুর্গের সামনে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনা এখন চরম ঝুঁকির মুখে। এদিকে এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানে সরাসরি যুদ্ধ লড়বে চীন রাশিয়া। আমেরিকার 400 যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ জানাতে পারমাণবিক মিসাইলবাহী সেরা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিলেন পুতিন। আমেরিকা যখন ইরানকে চারদিক থেকে ঘেরাও করার স্বপ্নে বিভোর, ঠিক তখনই দৃশ্যপটে ঢুকে পড়ল রুশ চীন নৌবহর। পেন্টাগন এখন আতঙ্কে, কারণ হরমুজ প্রণালীতে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। এদিকে শীঘ্রই আমরা এমন অস্ত্র উন্মোচন করব যা আপনি আগে কখনো দেখেননি। ট্রাম্পের জানা উচিত যে আজ আমরা সবচেয়ে পুরনো ক্ষেপণাস্ত্র ছড়েছি। শীঘ্রই আমরা এমন অস্ত্র উন্মোচন করব যা তিনি আগে কখনো দেখেননি ইরান। میزنیم اما در ادامه قوی ترین موشک هامون رو خواهیم زد. اون چیزی رو که تا الان رو نکردیم و به قول ما بچه ایرانی ها تو آب نمک خوابوندیم اونها رو هم این روزا رو خواهیم. এদিকে ইরানের হামলায় দুবাই আবুধাবি বিমানবন্দরে নিহত ১, আহত ১১। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের UAEর দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এর পাল্টায় তেহরান হামলা চালায় আরব আমিরাত সহ কাতারের দোহায় এবং সৌদি আরবের রাজধানী রিয়াদেও। আবুধাবি কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে যে সেখানকার জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে ছুটে আসা ইরানি ড্রোন তারা ঠেকিয়েছে, কিন্তু সেই ড্রোনের ধ্বংসাবশেষ করে ১ ব্যক্তি নিহত এবং ৭ জন আহত হয়। ওদিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের ৪ জন স্টাফ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চল জুড়ে হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ এবং তাদের সম্পদকে নিশানা করে ইরান ব্যাপক মাত্রায় এই হামলা চালিয়েছে। কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত সব দেশেই আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। তারা তাদের দিকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর কথা জানিয়েছে, তবে বলেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাইয়ের এক বাসিন্দা বিবিসিকে বলেন, আমি কাল আমার বাড়ির পেছন থেকে সম্ভবত প্রায় 15টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখেছি। ইরানের প্রজেক্টাইল ধ্বংস করতে আরব আমিরাত এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংস করা ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৫ তারা একটি হোটেলের সামনের অংশে আগুন ধরে যায়। একই কারণে দুবাইয়ের একটি সমুদ্র বন্দরেও আগুন লাগে। ওদিকে বাহরাইনেও ইরানের ড্রোন হামলায় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওমানেও একটি বাণিজ্যিক বন্দরে ইরানের ড্রোন হামলায় এক কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। কাতারের কর্মকর্তারা বলেছেন, শনিবার ইরান ৬৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন হামলা চালিয়েছে। সেগুলোর বেশিরভাগই ঠেকানো হয়েছে, তবে ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৮ জন আহত হয়েছে। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এরপরেই সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলেছে দেশ দুইটির এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছিলেন তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। খামেনিকে হত্যা করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন রেজা পাহলভি। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ বলতেন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। এদিকে ইরানের হামলার ভয়ে বাংকারে লাখ লাখ ইসরায়েলি। দীর্ঘ কয়েক মাসের আপেক্ষিক শান্তিতে সেট ঘটিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবার যুদ্ধের দামামা। বিনা উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এরপর শনিবার সকালে ইসরায়েল জুড়ে বেজে ওঠা সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতের জেরে বর্তমানে পুরো অঞ্চল এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা দমনের একটি জরুরি পদক্ষেপ হিসাবে অভিহিত করেছেন। মার্কিন বিমান বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই বিশেষ অভিযানে ইরানের বেশ কৌশলগত সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। শনিবার সকালে শাবাত পালন করেছিলেন ইসরায়েলের ইহুদিরা। ঠিক তখনই বিকট সাইরেন পুরো দেশকে স্তব্ধ করে দেয়। গত অক্টোবর মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটির মানুষ শান্তিতে ঘুমাতে পারছিল, কিন্তু আকস্মিক এই সতর্কবার্তা কোটি কোটি মানুষকে ঘুম থেকে উঠে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করেছে। প্রাথমিকভাবে সেনাবাহিনী এই সাইরেন বাজিয়েছিল জনগণকে আসন্ন ইরানি পাল্টা হামলার জন্য সতর্ক করতে। এর কিছু সময় পরেই খবর আসতে থাকে যে ইরান থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে। তেহরানের পক্ষ থেকে এই হামলার প্রতিক্রিয়া জানানো হয়েছে অত্যন্ত কঠোরভাবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তাদের ওপর চালানো বর্বর হামলার যোগ্য জবাব দিতেই তারা কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী শনিবার দুপুর পর্যন্ত অন্তত 40টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে, তবুও কিছু রকেট খোলা জায়গায় আঘাত এনেছে। বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য থেকে কিছু দূরে ভূমধ্য সাগরীয় এলাকার দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেলি। তিনি জানিয়েছেন ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছেন। তিনি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে একটি শাসন ব্যবস্থা গোটা অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, যা থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের পদক্ষেপ নিতে হবে। তিনি আরও জানান, শনিবার ইরানের হামলার বাইরে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশো গজ কয়েকশো মিটার দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এই অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে মস্ত বড় ভুল করল আমেরিকা ইসরায়েল।
এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাও করতে পারছে না আধিপত্যবাদীরা। ইরানের আর হারানোর কিছু নেই, শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এখন সব শক্তি নিয়ে আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে তারা। নিজেদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তার হত্যাকারীদের কঠোর শাস্তির শপথ নিয়েছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, খামেনি ইরানিদের কাছে এক আদর্শের নাম, তাই জীবিত খামেনির চেয়েও শহীদ খামেনি আরো বেশি শক্তিশালী। দর্শক, ইরানিদের দেশপ্রেম এবং ধর্মীয় আবেগ সবসময়ই অন্য দেশের চেয়ে একটু আলাদা। ৩৪ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। তিনি কেবল একজন রাজনৈতিক প্রধান ছিলেন না, বরং দেশটির আধ্যাত্মিক মেরুদণ্ডও ছিলেন। যখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের সূক্ষ্ম ট্র্যাকিং এর মাধ্যমে খামেনিকে হত্যা করা হয়েছে, তখন ইরানের জন্য সেটি কেবল একজন নেতার মৃত্যু না, এটি তাদের অস্তিত্বের উপর আঘাত। কথায় আছে, আহত সিংহ বেশি বিপজ্জনক। ইরান এখন সেই অবস্থানে। খামেনির মতো ব্যক্তিত্বকে সরাসরি আঘাত করায় ইরানের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। তার ভাষায়, খামেনির রক্ত একটি প্রবাহমান ঝর্ণার মতো প্রবাহিত হবে, যা আমেরিকান জায়নবাদী জুলুমকে ধুয়ে মুছে সাফ করে দেবে। দর্শক, ইরানের প্রধান শক্তি হলো তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। খামেনির মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের পথে এই আইআরজিসি। তাদের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে তা সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারা বলেছে, মুহূর্তের মধ্যে ইতিহাসের বৃহত্তম আক্রমণাত্মক অভিযান শুরু হবে। এরই মধ্যে ইরাকের ইরবিলে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তারা তাদের সক্ষমতার জানান দিয়েছে। কিন্তু এটি কেবল ট্রেইলার মাত্র। আইআরজিসি এবং তাদের সহযোগী বাসিজ ফোর্স এখন প্রস্তুত তাদের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার রক্ষা করতে। তাদের কাছে এটি এখন কেবল প্রতিশোধ নয়, এটি একটি পবিত্র যুদ্ধ। যখন কোনো সামরিক বাহিনীর সামনে শহীদের মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প থাকে না, তখন তারা সবচেয়ে বিধ্বংসী রূপ ধারণ করে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক হারলান উলম্যান খুব চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, খামেনিকে হত্যা করে আমেরিকা তাকে শহীদ বানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একজন জীবিত নেতার চেয়েও একজন শহীদ নেতা অনেক বেশি শক্তিশালী। খামেনির এই মৃত্যু ইরানের বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ করবে। উলম্যান আরো একটি ভয়ঙ্কর আশঙ্কার কথা বলেছেন। তিনি মনে করেন, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই ইরান ভেঙে পড়বে, কিন্তু ইরান কোনো একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়। আলী লারিজানির মতো অত্যন্ত দক্ষ এবং কঠোরপন্থী নেতারা এখনো জীবিত। লারিজানি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে একজন দুর্ধর্ষ কৌশলবিদ। খামেনির অবর্তমানে ইরান যদি আরো কঠোর পথে হাঁটে, তবে তার ফলাফল হবে আমেরিকার জন্য ভয়াবহ। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে ট্রুথ সোশ্যালে এই হত্যাকাণ্ডের কৃতিত্ব নিয়েছেন। তিনি গর্ব করে বলেছেন, খামেনি তাদের অত্যাধুনিক ইন্টেলিজেন্স থেকে বাঁচতে পারেননি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি একটি কৌশলগত ভুল হতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মতো ঘটনা এখানে কাজ করবে না। ইরান কোনো অস্থিতিশীল লাতিন আমেরিকার দেশ নয়, এটি হাজার বছরের পারস্য সভ্যতার উত্তরাধিকারী একটি সামরিক শক্তি। আমেরিকা হয়তো ভেবেছিল খামেনিকে মারলে ইরান আলোচনার টেবিলে আসবে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। ইরান এখন আলোচনার দরজা চিরতর বন্ধ করে যুদ্ধের ময়দান বেছে নিয়েছে। যখন কোনো দেশের নেতৃত্ব শূন্য হয় এবং চারিদিকে শত্রু বেষ্টিত থাকে, তখন তারা সব শক্তি দিয়ে শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। খামেনির মৃত্যু কেবল ইরানের ভেতরে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে ইরানের যে বিশাল প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, তারাও এখন সক্রিয় হয়ে উঠতে পারে। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, তাদের প্রতিশোধের হাত কাউকে ছাড়বে না। এর অর্থ হলো, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিটি শহর এখন ইরানি মিসাইল এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের জন্য এটি হবে টিকে থাকার লড়াই, কারণ খামেনির মৃত্যু ইরানিদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে তা প্রশমিত হওয়ার নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক ঘোষণা করেছেন। এই সময়টি আসলে শোকের নয়, বরং যুদ্ধের প্রস্তুতির সময়। কয়েকদিন আগে খামেনি বলেছিলেন, তার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হলে বা গুপ্ত হত্যার শিকার হলে যুদ্ধে নেতৃত্ব দেবেন আলী লারিজানি। লারিজানি এমন একজন মানুষ যিনি পশ্চিমা বিশ্বকে খুব ভালোভাবে চেনেন এবং তাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় তাও জানেন। উলম্যানের মতে, লারিজানিকে ক্ষমতায় বসানোর সুযোগ করে দিয়ে আমেরিকা বড় ভুল করেছে, কারণ লারিজানি এখন জাতীয় বীর হিসেবে আবির্ভূত হবেন এবং তার প্রথম কাজই হবে খামেনি হত্যার বদলা নেওয়া। ইরানের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে তারা আর কোনো রাগ ঢাক রাখবে না। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে নতুন অধ্যায়ের কথা বলেছেন, তা হতে পারে সরাসরি সংঘাতের অধ্যায়। আমেরিকা ও ইসরায়েল হয়তো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করেছে, কিন্তু তারা এমন একটি আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে যা প্রশমিত করার কোনো পথ বর্তমানে খোলা নেই। ইরান এখন তার সব শক্তি ও সংকল্প নিয়ে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায়। আইআরজিসির ভাষায় সেই শিক্ষামূলক শাস্তি যদি সত্যি শুরু হয়, তবে 2026 সালের এই সময়টি ইতিহাসের পাতায় এক রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। খামেনিকে হত্যার মাধ্যমে আমেরিকা হয়তো এক ব্যক্তিকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারা এক অজেয় এবং প্রতিশোধ পরায়ণ ইরানকে জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অভিযান কবে এবং কিভাবে শুরু করে। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে। এই জন্যই পাগলাটারে ভালো লাগে। মানে কারা কারা আছেন পাগলার ভক্ত? কথা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন। মানে ইরানের পাশে তার যে অবস্থান সবসময়, দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না, বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া, যে ধরেন আপনাকে একটা কেউ আক্রমণ করতে যাচ্ছে, পেছন থেকে আওয়াজ দিলে আপনি আপনার চেহারা চিনেন, তখন একটু একটু ইফেক্ট হয়। তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার কিম জং উন আওয়াজ দিয়েছে তা না, চীনও আওয়াজ দিয়েছে। তবে চীনের উপর আমার কখনো ভরসা নাই, কারণ চীন যেভাবে বিশ্বজুড়ে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে, তো সেখানে
আমেরিকার বিরুদ্ধে বা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে চীন শক্ত কোনো অবস্থান নেবে ইরানের জন্য, এটা আমার বিশ্বাস হয় না। রাশিয়ার ব্যাপারে আমি 2 থেকে 4% আশাবাদী, কারণ এই যুদ্ধটা আমরা যতটা স্বাভাবিকভাবে ভাবছি যে চাইলে গিয়ে মিত্ররা কানেক্ট হতে পারবে, মিত্র কানেক্ট হওয়া ইন বাই ফোর্স, দেন এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘুরিয়ে দেবে। গতকালকে আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগর থেকে যে বিমানবাহী রণতরী আমেরিকার, সেটা মধ্যপ্রাচ্যের আরব সাগরে গিয়ে জায়গা মতো পৌঁছেছে। এটার সাথে গিয়েছে অনেকগুলা ফ্রিগেট, ডেস্ট্রয়ার, পাশাপাশি ছোটখাটো আরো অনেকগুলা মিনি যুদ্ধ জাহাজ। এমনকি এখানে এই জাহাজগুলোতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। অপরদিকে ওয়াশিংটন তারা বলছে যে এবার যদি ইরানে অভিযান চালায় ট্রাম্প, তাহলে সেটা হবে তীব্র এবং খুব দ্রুত গতিতে, অর্থাৎ ধরবে, যাবে, ঘটনা ঘটাবে, চলে আসবে। 2 থেকে 3 ঘন্টা অথবা 5 ঘন্টার একটা অভিযান হবে, যেন ইরান পাল্টা কোনো রিয়েকশন অথবা বাধা দেওয়ার সুযোগটা না পায়। আমেরিকাদের এটা সম্ভব, আর এখানে কানেক্ট হচ্ছে তাদের যে পালিত পুত্র আছে ইসরায়েল। এই পরিস্থিতিতে এসে ইরান তাদের সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা যেই আরব রাষ্ট্রগুলো আছে এখানে পেছন থেকে সহযোগিতা করবে, যে আরব রাষ্ট্রগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি আছে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, হুঁশিয়ারি দিচ্ছে। তখনই জাতিসংঘে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে তার অবস্থান প্রকাশ করেছে, রাশিয়া তাদের অবস্থান প্রকাশ করেছে। তবে জাতিসংঘের চীনের যে বক্তব্য, এটার ব্যাপারে তারা নিন্দা জানাইছে যে এই ধরনের যুদ্ধ এই মুহূর্তে পৃথিবীকে বা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে, এমনকি এই যুদ্ধ পুরো আরব রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়তে পারে, আর এখান থেকে বড় ধরনের যুদ্ধেরও আশঙ্কা আছে। অপরদিকে রাশিয়া বলছে যে এই স্বৈরাচারীমূলক অবস্থান থেকে আমেরিকা সরে আসা উচিত। কিন্তু এই সকল কথায় আমেরিকার কি কিছু যায় আসে? আসলে কিছু যায় আসে না, কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প, তিনি তার অবস্থান প্রকাশ করে দিয়েছেন। এখন উত্তর কোরিয়ার কিম জং উন বলছে যে তার যে মেশিনারিজ আছে প্রয়োজনে এগুলা স্বৈরাচারদের জায়গা মতো যাওয়ার ক্ষমতা রাখে, যদি দরকার হয় মিত্রদের প্রয়োজনে 2-1টা নাকি ছাড়বে। আসলে কি ছাড়বে? অনেস্টলি যদি আমি বলি, ছাড়বে না। তবে বলতেছে যে আমি এতটুকুতেই খুশি, কারণ কেউ তো এইভাবে এসে বলতেছে না যে তার কিছু হইলে তোর খবর আছে। এই লড়াইটাতে ইরানকে যারা সহযোগিতা করবে গোপনে, তবে প্রকাশ্যে বিবৃতি, আওয়াজ দেওয়া নিয়ে কয়েকটা রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু লজিস্টিক সাপোর্ট, মেশিনারি সাপোর্ট অথবা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া সাপোর্ট, লাইক ইউক্রেনকে পশ্চিমারা সবাই যুদ্ধ বিমান দিছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম বিশ্বের সেরা দিছে, যেন রাশিয়া যে কোনো বড় ধরনের হামলা চালালে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ক্ষয়ক্ষতি ছাড়া আপনার সেই হামলাগুলোকে ঠেকিয়ে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে ইরানের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এটা হচ্ছে S-400 রাশিয়ার তৈরি, তবে এখন এর থেকে অনেক আপডেট ভার্সনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, যেগুলো এই মুহূর্তে ইরানের কাছে নাই। তবে পরিস্থিতিটা খুব ঘোলাটে হচ্ছে, ভালো লাগছে যে তাদের এই অবস্থান, কিন্তু এগুলো আসলে ওইরকম বড় কিছু হবে না। আল্লাহ ভালো জানে। আল্লাহ